হাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু জয়েন দিস ক্লাস। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন আরো একটি টপিক নিয়ে আসছি, যেটা হয়তো আগে তোমরা কখনোই চিন্তা করো নাই। তাই বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটি দেখেছো তারা আজকে ক্লাসটা বুঝতে তোমাদের জন্য সহজ হবে। আর যারা আজকে নতুন জয়েন করেছো তারা আমার প্রিভিয়াস এইখানে লিংক দেওয়া এই ভিডিওটি দেখে তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে পারো। তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের জন্য সহজ হবে। সো লার্নার্স, পরীক্ষায় কখনো জিজ্ঞেস করবে না যে টেন্স কাকে বলে, কত প্রকার কি কি পরীক্ষায় লেখো, অথবা সেন্টেন্স কাকে বলে, কত প্রকার কি কি সেটা কখনো লিখতে বলবে না। বাট তোমাকে কিন্তু ভয়েস চেঞ্জ ঠিকই করতে হবে, রাইট ফর্ম ভার্ব অফ সেন্টেন্স ঠিকই করতে হবে, ন্যারেশন তোমাকে ঠিকই করতে হবে। কিন্তু সমস্যা হয় কোথায়? তুমি একটা বাক্য দেখে কখনো আইডেন্টিফাই করতে পারো না যে আসলে বাক্যটা কোন টেন্সে আছে। আর এর জন্য আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছি যে আজকের আগে যে ভিডিওটা ছিল টেন্সের ভিডিওটি ভিডিও ডেসক্রিপশনের লিংকে দেয়া আছে, তোমরা ভিডিওটি ভালো করে দেখে আসবে, তাহলে আজকে ক্লাসটি বুঝতে তোমার জন্য সহজ হবে। শুরু করার আগে তোমরা যারা নতুন জয়েন করেছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানিয়ে দিবে ভিডিওটি কেমন হলো, আর অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। সো লেটস স্টার্ট ইট নাও। ইনডেফিনিট টেন্স নর্মালি যে কোনো কথাবার্তায়, যেমন চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ট্রুথ, সবগুলোই কিন্তু ইনডেফিনিটের অংশ। ইনডেফিনিট টেন্সের ডেফিনেশনটা ডিফারেন্ট হতে পারে, বাট একটা বাক্যে কোন কোন অংশ বা কোন কোন ওয়ার্ডস দেখলে তুমি চিনতে পারবে যে এটি ইনডেফিনিটে আছে। ইনডেফিনিট টেন্স তিন ধরনের হয়ে থাকে। নাম্বার ওয়ান, প্রেজেন্ট ইনডেফিনিট। নাম্বার টু, পাস্ট ইনডেফিনিট। নাম্বার থ্রি, ফিউচার ইনডেফিনিট। তিনটা টেন্সকে আমরা একসঙ্গে বুঝিয়ে দিব, অত্যন্ত সহজ। এর জন্য তোমার মনোযোগটা খুব বেশি দরকার। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে একটি নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই স্ট্রাকচারটা আমরা সেই ছোটবেলা থেকে শিখে আসছি, আমাদের পূর্ববর্তী টিচাররা তাই শিখিয়েছেন, অনেক বইতেও তাই রয়েছে। কিন্তু এখানে আরো একটা বিষয় রয়েছে যেটা তোমরা কখনোই লক্ষ্য করোনি। একটা বাক্যে কখনোই শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে না, এখানে আরো একটা বিষয় থাকে, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। COMPLEMENT। এই কমপ্লিমেন্টের মধ্যে অ্যাডভার্ব অফ এই কমপ্লিমেন্টের মধ্যে অ্যাডভার্বিয়াল থাকে। এই অ্যাডভার্বিয়াল গুলো বাক্যের টেন্সটা নিরূপণ করতে সাহায্য করে। তুমি একটা বাক্যে হয়তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে গেছো বা রাইট ফর্ম ভার্ব করতে গেছো। সো রাইট ফর্ম ভার্ব করতে গিয়েছে, তার মানে ভার্বটাই তোমাকে ঠিক করতে হবে। সেখানে তুমি টেন্স জানলেও তুমি করতে পারছো না, কারণটা হচ্ছে তুমি ভার্বটা কি পজিশনে আছে এটা তো ঠিক করতে বলছে। তাহলে তোমাকে অন্য কিছু দেখতে হবে যে বাক্যে অন্য কোনো ওয়ার্ডস আছে কিনা যেটা দিয়ে তুমি টেন্সটা নিরূপণ করতে পারো। এর জন্য তোমাকে কিছু অ্যাডভার্ব অফ টাইম জানতে হবে। যেমন ধরো এভরি, এভরি এর পরে তোমাকে টাইমটা উল্লেখ করতে হবে। যেমন শব্দ আছে এভরি, পরীক্ষায় হয়তো কোশ্চেনে এভরি টাইম, এভরি ডে, এভরি মর্নিং, এভরি ইয়ার, এভরি সামার। হ্যাঁ, সো এই টাইপের যতগুলো ওয়ার্ড তুমি দেখবে সবগুলো ওয়ার্ড কিন্তু ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ হয়ে থাকে। তোমাকে আরো কিছু জানতে হবে, যেমন অন। অন থাকলে অনের পরে সাধারণত ডে উল্লেখ থাকে, যেমন অন সানডে, অন মানডে, অন ফ্রাইডে। এইভাবে তোমাকে এমন কিছু খেয়াল করতে হবে সেন্টেন্সে যে শব্দ দিয়ে টেন্স নিরূপণ করতে সহজ হয়। এখানে আরো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট কে মিন করে। যেমন ধরো অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, অফেন, সামটাইমস, অকেশনালি, সেলডম, রেয়ারলি, হার্ডলি, এভার অ্যান্ড নেভার। সো এই টাইপের কিছু শব্দ তোমাকে আয়ত্ত করতে হবে, যেন তুমি একটা বাক্যে এই শব্দগুলো দেখলেই তুমি যেন বুঝতে পারো যে এটা ইনডিফিনিট টেন্সে আছে। নর্মালি যেমন আই অলওয়েজ স্পিক ইন ইংলিশ, জেনারেলি আই গো টু মার্কেট, অফেন যেমন আই গো টু সিনেমা ভেরি অফেন। সো এই টাইপের অনেক বাক্য আছে যেটা তুমি দেখে বুঝতে পারবে। এই বাক্যে, ইনডেফিনিট বাক্যে নরমালি আমি দেখেছিলাম এই যে ভার্বটা রয়েছে এই ভার্বটা বেস ফর্মে থাকে।
যারা টেন্স আগে টেন্স করেছো তারা অবশ্যই খেয়াল করেছো। যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। এভরিডে। আই টেক টি এভরি মর্নিং। আই টেক টি এভরি মর্নিং। সো এই ধরনের অনেক বাক্য রয়েছে যেটা প্রতিদিনের অভ্যাসের মধ্যে পড়ে। এছাড়াও হিস্টোরিক্যাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, এই জাতীয় যতগুলো সেন্টেন্স রয়েছে সবগুলো সেন্টেন্সই প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা অবশ্যই বিষয়টা খেয়াল করতে পেরেছো। এছাড়াও যদি আমাদের অভ্যাসে কোনো কাজ থাকে, যেমন কোনো হ্যাবিটে রয়েছে, যেমন আই অলওয়েজ প্লে ক্রিকেট। হ্যাঁ, আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, এরকম। এখানে অলওয়েজ থাকবে তা কিন্তু নয়, আই প্লে ক্রিকেট। অথবা রুটিন ফলো করছে, আই প্রে 5 টাইমস এভরিডে। আই প্রে 5 টাইমস এভরিডে। সো এখানে প্রে শব্দটা ইনডেফিনিটে বেস ফর্মে রয়েছে। ট্রুথ, এনি কাইন্ডস অফ ট্রুথ, যেগুলা ইউনিভার্সাল ট্রুথ অথবা হিস্টোরিক্যাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই জাতীয় যতগুলো সেন্টেন্স রয়েছে, যেমন আল্লাহ ইজ ওয়ান, অর দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এরপর আসছে পার্মানেন্ট। পার্মানেন্ট কিছু স্টেট রয়েছে মানুষের, যেমন আমার আমি বগুড়ায় বসবাস করি, স্পেশালি আমি বগুড়ায় বসবাস করি, তাহলে কবে আই লিভ ইন বগুড়া। তুমি যদি ঢাকায় বসবাস করে থাকো তাহলে তুমি বলতে পারো আই লিভ ইন ঢাকা। সো এই ধরনের যে স্টেট গুলো রয়েছে, যে তুমি পার্মানেন্টলি কোথাও স্টে করছো অথবা সেই কোথাও যেমন কেউ কোথাও কাজ করছে পার্মানেন্টলি, যেমন আই ওয়ার্ক ইন এ স্কুল। আই ওয়ার্ক ইন এ স্কুল, তার মানে আমি কিন্তু এখানে একটা স্কুলে কাজ করি। আই টিচ মাই স্টুডেন্টস, আমি আমার স্টুডেন্টদেরকে টিচ করি, শিখাই। তো সেখানে একটা পার্মানেন্ট কাজ চলছে, কাজ করা হচ্ছে। সো এখানে কিন্তু তুমি ইউজ করতে পারো। তো এই ছিল ইনডেফিনিট টেন্সের মোটামুটি চেনার একটা ধারণা, যে তুমি বাক্যের মধ্যে এই টাইপের শব্দগুলো দেখতে পেলে তুমি নর্মালি বাক্যটাকে ইনডেফিনিটে করবে, প্রেজেন্ট ইনডেফিনিটে করবে। প্রেজেন্ট ইনডেফিনিটে নর্মালি ভার্বটা বেস ফর্মে থাকে। আবার দেখিয়েছি যে কখনো কখনো সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্বের সঙ্গে এস বা ইএস লাগানোর প্রয়োজন হতে পারে। যেমন শি, শি থাকলে শি ওয়ার্ক যদি হয়, যেমন শি ওয়ার্ক যদি হয়, শি ওয়ার্ক ইন আ স্কুল। সো এখানে শি ওয়ার্ক লেখা যাবে না, কারণ আমি বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট এবং এক বছর নাম যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এ ছিল ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট। এখন আমি চলে যাব পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে আমাকে সূক্ষ্ম কিছু বিষয় খেয়াল করতে হবে। যেহেতু ভার্বটাকেই আমাকে পাস্টে ঠিক করতে হবে, সো আমি ভার্বটা জানলাম, কিভাবে ঠিক করবো সেটা আমি জানলাম, কিন্তু বাক্যটা যে পাস্টে লিখবো এটা বোঝার কিছু সিকোয়েন্স লাগবে, কিছু সিম্পটম লাগবে। যেমন কিছু ওয়ার্ড যদি তোমার জানা থাকে যে এই ওয়ার্ড গুলো সাধারণত পাস্ট ইনডিফিনিটে থাকে বা পাস্টেই থাকে, তো সেক্ষেত্রে তুমি একটু খেয়াল করলে বিষয়টা জানতে পারবে। যেমন এগো, অথবা বিফোর, অথবা লাস্ট, অথবা ইয়েস্টারডে। লাস্ট এমন একটা শব্দ যেটাকে গত বোঝায়। এর সঙ্গে তুমি লাস্ট ডে, লাস্ট মর্নিং, লাস্ট মান্থ, লাস্ট উইক, হ্যাঁ, লাস্ট ফ্রাইডে, লাস্ট সানডে, অথবা লাস্ট ইয়ার, অথবা লাস্ট সামার, এই টাইপের অনেকগুলো শব্দ তুমি যোগ করে পাস্টকে মিন করতে পারো। তুমি যদি দেখো যে বাক্যে এই ধরনের এগো, বিফোর, ইয়েস্টারডে, লাস্ট, এই ধরনের বাক্য যদি তুমি বাক্যে পাও, অবশ্যই তুমি ধরে নেবে যেটা পাস্ট টেন্সে আছে। তখন তুমি ভার্বটাকে পাস্ট করবা। এখন কিভাবে পাস্ট করবা তুমি ভালো করে জানো যে একটা ইনডিফিনিট বাক্যে সাধারণত স্ট্রাকচার থাকে, সাবজেক্টের পরে ভার্ব এবং কমপ্লিমেন্ট থাকবে, এবং কমপ্লিমেন্টের মধ্যে অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল থাকে। সো একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ভার্বটাকে কিন্তু তুমি পাস্ট ইনডিফিনিটে লিখতে গেলে অবশ্যই তোমাকে ভার্বটাকে পাস্ট ফর্মে লিখতে হবে। যেমন তুমি পাস্ট ফর্ম তুমি পাবে কোথায়? এর জন্য আমি তোমাকে বলেছি যে আমার গ্রুপে জয়েন করো, সেখানে স্ট্রং অ্যান্ড উইক ভার্বের বিশাল বড় একটা লিস্ট দেওয়া আছে। তুমি সেখান থেকে প্রচুর পরিমাণে ওয়ার্ড তুমি অ্যাবজর্ব করতে পারো, আয়ত্ত করতে পারো, মেমোরাইজ করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো।
সো এখানে তুমি ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স সেকেন্ড যে ভার্বটা আছে গো, ওয়েন্ট, গান, এই যে ওয়েন্ট শব্দটা, এই ওয়েন্ট শব্দটা পাস্ট ফর্ম। সো এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে তুমি এগুলোকে আয়ত্ত করতে হবে। যেমন সে স্কুলে গিয়েছিল, she went to school yesterday. সে গতকালকে স্কুলে গিয়েছিল। আমি গতকালকে বাজারে গিয়েছিলাম। I went to market yesterday. I saw him ago. I saw him ago. See থেকে saw। এখন তুমি যদি এই ওয়ার্ড ফরমেশন গুলো যদি তোমার না জানা থাকে, অবশ্যই তোমাকে এটা আয়ত্ত করে নিতে হবে। প্রচুর পরিমাণে ওয়ার্ড জানবে। নেক্সট আইটেমে চলে যাচ্ছি। দিস ইজ ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটেও সেম একই রকম ভাবে কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো দেখে তুমি ফিউচারকে মিন করতে পারবে। যেমন নেক্সট। নেক্সট শব্দটি এমন একটি শব্দ যার সঙ্গে তুমি টাইম উল্লেখ করে তার সঙ্গে ফিউচার তুমি আইডেন্টিফাই করতে পারবে। পরীক্ষায় হয়তো কোশ্চেনে এমন কিছু থাকতে পারে যেমন নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। সো এই টাইপের অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো তুমি দেখলেই বুঝতে পারবে যেটা হচ্ছে ফিউচার টেন্স। নেক্সট মানে এখনো যেটা এখন আসে নাই, পরবর্তীতে আসবে। হ্যাঁ, সো এরপরে তুমি দেখতে পারো যে লেটার, কোন একটা বাক্যে হয়তো লেটার লেখা আছে। যেমন আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। আই উইল কল ইউ লেটার। সো এখানে আমি গতদিন দেখিয়েছি, এর আগে টেন্সের ক্লাসে দেখিয়েছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সটা কিভাবে হয়। নরমালি আমরা যেখানে স্ট্রাকচারে রেখেছি সাবজেক্টের পরে ভার্বটা থাকবে, এই ভার্বটা সঙ্গে উইল বসবে, উইলের পরে মেইন ভার্ব বসবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সাবজেক্টের পরে যেমন সে স্কুলে যাবে, she will go to school next day. সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে she will go to school next day। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, will যখনই ইউজ করা হবে তখন এই যে মেইন ভার্বটা, এই মেইন ভার্বটা বেস ফর্মে বসবে সব বাক্যের ক্ষেত্রে। যেমন আগামীকাল আমি বাজারে যাব, না I will go to market tomorrow। সো tomorrow থাকলে খেয়াল করতে হবে যে আসলে এটা ফিউচার টেন্স, আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমরা মোটামুটি কোন রকম ভার্বের প্যাটার্ন ছাড়াই আমরা এই শব্দগুলো মনে রাখতে পারলে আমরা ইনডিফিনিটটা সহজভাবে করতে পারবো। আর একটা বাক্যের বেসিক প্যাটার্নটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের মধ্যে অবজেক্ট থাকবে এবং অ্যাডভার্বিয়াল থাকবে। আর যে ওয়ার্ডগুলো আমি এখানে লিখেছি এই সবগুলো ওয়ার্ড আসলে অ্যাডভার্বিয়াল। তুমি এই অ্যাডভার্বিয়াল গুলো দেখলেই বা মনে রাখতে পারলেই দেন তোমার ইনডিফিনিট টেন্সটা তোমার কাছে একদম পানির মতন সহজ হয়ে যাবে। কোশ্চেনে যে সেন্টেন্সটা তোমাকে কারেকশন করতে দিয়েছে সেটা রাইট ফ্রম ভার্ব হোক অথবা ভয়েস চেঞ্জ হোক অথবা ন্যারেশন হোক, যেটাই দিবে তুমি অবশ্যই তুমি বুঝতে পারবে যে এটা আসলে কোন টেন্সে রয়েছে। সো লার্নার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হলো, আর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। আমার জন্য দোয়া করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।